আজকের মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা। আমরা আগে একটা এপিসোড করেছি, যার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। আজকের মিউচুয়াল ফান্ড আলোচনা একটা ফ্যাক্ট শিট বলে একটা যে কোনো ফান্ডের একটা ফ্যাক্ট শিট পাওয়া যায়। ফ্যাক্ট শিটে অনেক কথাবার্তা লেখা আছে। ইনফ্যাক্ট ফ্যাক্ট শিটে সেই কথাবার্তার এক্স্যাক্টলি মানে কি আমি এক এক করে বোঝাবো। আমাদের ইন দ্য মিন টাইম লক্ষ্মীর ভাণ্ডার যে বইটা বেরিয়েছে, যেখানে আমি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করেছি, সেখানে আমি সেই ডেফিনেশনসগুলো করেছি। যাকে আজকে আমি একটা মতিলাল ওসওয়াল মিড ক্যাপ 30 রেগুলার গ্রোথ তার ফ্যাক্ট শিট নিয়ে একটু আলোচনা করছি। জাস্ট টু সে দ্যাট তোমরা যারা ফ্যাক্ট শিট দেখবে, ফ্যাক্ট শিটটা পাওয়া যায়, সেই ফ্যাক্ট শিট থেকে মতিলাল ওসওয়ালের কী ব্যাপারটা কী, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ 30 রেগুলার গ্রোথ। সম্ভবত 30টা শুনলে বুঝতে হবে যে 30টা মিড ক্যাপ শেয়ার নিয়ে সংগঠিত এই মিউচুয়াল ফান্ড, আর অবজেক্টিভ হচ্ছে রেগুলার গ্রোথ। এবং এই ফ্যাক্ট শিটে অবজেক্টিভ বলে একটা জিনিস আছে, ইনভেস্টমেন্ট অবজেক্টিভ। আমি পড়ে শোনাচ্ছি। দ্য ইনভেস্টমেন্ট অবজেক্টিভ অফ দ্য স্কিম ইজ টু অ্যাচিভ long term capital appreciation by investing in a maximum of 30 quality mid-cap companies having long-term competitive advantage and potential for growth, but there can be no assurance or guarantee that the investment objective of the scheme would be achieved. এটা একটু ডিসক্লেমার টাইপের ব্যাপার। তার মানে 30টা বাছাই করা মিড ক্যাপ, যেটা এই ফান্ড ম্যানেজাররা মনে করে। ফান্ড ম্যানেজারের নাম কি? ফান্ড ম্যানেজার হচ্ছে গিয়ে নিকেত শাহ, এবং এই ফান্ডটা মতিলাল ওসওয়াল মিড ক্যাপ 30 রেগুলার গ্রোথ, এটা শুরু হয় 24শে ফেব্রুয়ারি 2014। তারপর আজকে আমরা 2022-এ আছি, তো 14 থেকে গ্রোথটা তৈরি হয়েছে, কিংবা তখন থেকে ইনভেস্ট করেছে এবং ইনভেস্টমেন্ট করে তাদের যা এনএভি হয়েছে, এনএভি তো ভালোই হয়েছে, এর নিয়ে তো কথা নেই, বুল মার্কেটে আছে, সুতরাং এনএভি ভালোই হয়েছে। এবং এখানে এই ফ্যাক্ট শিটে এখানে টপ হোল্ডিংসগুলো দেখতে পাওয়া যায়। সাইটে গেলে পর আরও ডিটেলসে হোল্ডিং যাওয়া যায়। আমি এখানে 1 2 3 4 5 6 7 8 প্রথম 10টা হোল্ডিং নিয়ে আলোচনা করছি। এই মিড ক্যাপ 30 রেগুলার গ্রোথে ওরা টিউব ইনভেস্টমেন্টস অফ ইন্ডিয়া 11.49% অফ দ্য টোটাল ফান্ড অ্যালোকেট করেছে। টিউব ইনভেস্টমেন্টস অফ ইন্ডিয়া। তারপরে অ্যালোকেশন করেছে 9% ম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। তারপরে করেছে ফিনিক্স মিলস, বা 2014 কথা বলছি, হয়তো মাঝখানেও করেছে, একদম 2014-তে শুরুতেই করেছে, এরকম কোনো ব্যাপার নেই। গুজরাট গ্যাস, সিজি পাওয়ার, ভিআইপি ইন্ডাস্ট্রিজ, ভোল্টাস, ক্রম্পটন গ্রিভস কনজিউমার, চোলামণ্ডলম ইনভেস্টমেন্টস, AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক। ওগুলো অফকোর্স একটু কম। ভিআইপি ইন্ডাস্ট্রিজ প্রায় 5.5%, 5.35% ইনভেস্ট করেছে। এগুলো পড়লে ধারণা হতে পারে যে এই মিড ক্যাপগুলো কী কী সেক্টর কিংবা কীভাবে ইনফ্লুয়েন্স হতে পারে তাদের। যেমন এখানে সেক্টর ওয়াইজ ভাগ করে দেয় এবং ওয়েটেজটা দিয়ে দেয়। তা বলছে যে সাইক্লিক্যাল, সেটায় 65% ওয়েটেজ দিয়েছে, আর সেন্সিটিভে দিয়েছে 20.78, আর ডিফেন্সিভে দিয়েছে 13.88। অর্থাৎ সাইক্লিক্যাল হচ্ছে যারা একটা সাইকেল আসে, আপ, তারপরে ফ্ল্যাট, তারপরে ডাউন, আবার আপ, এরকম সাইকেলের মতন ঘুরতে থাকে। সুতরাং ওই এনএভিটা পাওয়া যায়। এখান থেকে যেটা বোঝা যায় যে কোন শেয়ারে আরও যদি পড়াশুনো করা যায় যে কার কাজ। যেমন ভিআইপি ইন্ডাস্ট্রিজ, এখানে একটা দেখলাম শেয়ার আছে, ঠিক আছে। ভিআইপি ইন্ডাস্ট্রিজ কী বানায় সবাই মোটামুটি জানে, লাগেজ, অর্থাৎ ট্রাভেল ওরিয়েন্টেড একটা ব্যাপার। তো ট্রাভেল সিজনস হয়, ট্রাভেল সিজন মানে শীতকালে একটা ট্রাভেলিং হয়, গরমকালে একটা ট্রাভেলিং হয়, একটা অফিসিয়াল ট্রাভেলিং সারা বছর হয়, আবার একটা সিজনাল ট্রাভেলিং হয়, পুজো টুজো, দিওয়ালি টিওয়ালি ইত্যাদি ইত্যাদি। এখানে ভালো করে মন দিয়ে দেখতে হবে যে ধরা যাক আমরা যদি ভিআইপি ইন্ডাস্ট্রিজ যেখানে 5.35% করেছে,
আমরা যদি বলি যে এখন তো করোনা টরোনা আছে 2014 আগে, আমি ধরা যাক 2015 সালে পুজোর আগে অর্থাৎ দিওয়ালির আগে ভিআইপির দাম কী ছিল এবং দিওয়ালি অবধি দামটা বেড়েছিল না, আমরা সেটা স্টাডি করে বার করতে পারি। আমি একটা চার্ট নিয়ে এসেছি, সেটা 2015 দেখছি। 15 আমরা কখন দেখবো? ধরা যাক অগাস্টে দেখবো, অগাস্ট সেপ্টেম্বর দেখি। অগাস্ট সেপ্টেম্বরে কী ছিল মান্থলি চার্ট আমরা দেখছি। 2015 আমরা অগাস্টে যাব, জায়গাটা একটু চিহ্নিত করা যাক, এটা একটু গোল করা যাক। তাহলে এটা হচ্ছে 2015 অগাস্ট, দামটা কত ছিল? 81। তারপর ধরা যাক ওই পুজো, দিওয়ালি, ক্রিসমাস ইত্যাদি ডিসেম্বরে তো নিশ্চয়ই আমার ধারণা ঘোরাঘুরি চলছে। তো ডিসেম্বর জানুয়ারিটা দেখা যাক কী আছে এই শেয়ারের দামটা। ডিসেম্বর জানুয়ারি ওকে, কত বাড়লো? ওকে 104 টাকা, তার মানে 80 টাকা 104 টাকা, হিসেব মতো 20%। তো এইটা হচ্ছে সাইক্লিক্যাল একটা নেচার, এরকম করে করে বিভিন্নভাবে ভাগ করা যায়। আর ধরা যাক এই রিসেন্ট ফেজ যেটা হলো, কোভিডের জন্যে সব যাওয়া মানে ঘোরাঘুরি করা বন্ধ হয়ে গেল, অবভিয়াসলি লাগেজ সেলস করে গেল। আমরা 2020 কবে মার্চ এপ্রিল মাসে, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে দেখা যাক কী হচ্ছে। 2020 জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, এই ছিল জানুয়ারি ফেব্রুয়ারি। আমি গোল করে জায়গাটার দাম দিলাম, যেহেতু লকডাউন হতে চলেছে এরকম একটা অ্যান্টিসিপেট করে এখানের দাম ছিল মোটামুটি একটা সাংঘাতিক 460 টাকা দাম। সেটা পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আবার আনলক শুরু হলো, পড়ে গিয়ে কোথায় আসলো? 217 আসলো। তারপরে আনলক শুরু হলো, তারপর থেকে দাম ক্রমশ বাড়ছে, কারণ আবার লোকে রিভেঞ্জ ট্রাভেলিং শুরু করে দিয়েছে। তো সুতরাং এই শেয়ার, এই মিউচুয়াল ফান্ডে কী কী শেয়ার আছে তার কিন্তু আবার নিজেরভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বোঝা যায় যে কোন কোন সময় যখন এনএভিটা ডাউন হবে এবং কোনো কারণে যদি ডাউন হয় তাহলে কী কারণে, সেটা সাইক্লিক্যালে যেহেতু আমাদের এখানে একটা ভালো ওয়েটেজ আছে সেটা আমরা পেয়ে যেহেতু যাব এবং তার বেনিফিটটা পেয়ে যাব। কারণ ডিপেন্ড করছে কার কত ওয়েটেজটা দিয়েছে তার ওপর কতটা বেনিফিট। ওভারঅল এনএভিতে একটা মুভমেন্ট দেখা যেতেই পারে। তো সেই এনএভিতে দেখা যাচ্ছে যে মিড ক্যাপে তারা প্রথম 10টা শেয়ার যেগুলো পছন্দ করেছে, তার মধ্যে আমি ভিআইপি ইন্ডাস্ট্রিজ নিয়ে আলোচনা করলাম। ভোল্টাস, এটা সাইক্লিক্যাল, গরমকালেই তো আপনি এসির ব্যাপারটা বিক্রি হয়। ইনফ্যাক্ট আমার শেয়ারের সাতকাহন বইতে এটা নিয়ে একটা চ্যাপ্টারই আছে, সিজনালিটি অফ দ্য ফ্যাক্টর। আবার ডিফেন্সিভের চোলামণ্ডলম মতন করেছে যে ঠিক আছে স্ট্যান্ডার্ড ফাইন্যান্সিংয়ের ব্যবসা করতে হবে। আবার ক্রম্পটন গ্রিভস কনজিউমার, এটাও একটু 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 ইকোনমি রিলেটেড একটা সাইক্লিক্যাল ব্যাপার আছে। হ্যাঁ, আবার ফিনিক্স মিলস, সেখানে সাইক্লিক্যাল কোনো ব্যাপার নেই। আবার গুজরাট গ্যাস, সেখানেও খুব একটা সাইক্লিক্যাল ব্যাপার নেই। EU স্মল ফাইন্যান্স, মাইক্রো ক্রেডিট ফাইন্যান্স, সেখানেও ঠিক সাইক্লিক্যাল ব্যাপার নেই। টু দ্য এক্সটেন্ট যে এগুলোর যখন দাম টাম পড়ে যায় এনপিএ টেনপিএ ইত্যাদির জন্য, তারপর সেখান থেকে রিকভারি মোডটা একটা থাকে। এছাড়া আরও বাকি 20টা শেয়ার ওই সাইটে গিয়ে, এই মতিলাল ওসওয়াল মিড ক্যাপ 30 রেগুলার গ্রোথের সাইটে গিয়ে আরও স্ক্যান করতে হবে। আমি এখন এই পর্যায়ে মিউচুয়াল ফান্ড কীভাবে পড়তে হয় তার একটা শিক্ষামূলক ভিডিও বানাচ্ছি। এরপরে আমি একটু বড় ভিডিও সম্ভবত মার্চ মাস থেকে শুরু করব, হয়তো 15 দিনে একবার, যেখানে একটু ডিটেলিংয়ে যাব, আরও কী কী শিখতে লাগে, কী কী বুঝতে লাগে। এটা নয় যে মিউচুয়াল ফান্ড বেচা যায় না, নিশ্চয়ই এনএভি টপ আউট করলে পর একবার বেচা যেতে পারে, আবার এনএভি ডাউন হলে পর কেনা যেতে পারে। মিউচুয়াল ফান্ডেও হালকা ট্রেডিং করা যেতে পারে। ওটা ডিপেন্ড করছে হাউ অ্যাক্টিভ ইউ আর উইথ দ্য মিউচুয়াল ফান্ড, হাউ মাচ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিউচুয়াল ফান্ড। এখানে তথ্যশিটে একটা আছে, সেটা একটা কথা, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও, যেটা এই ক্ষেত্রে 2.03%, অর্থাৎ ফান্ড হাউস আমাদের কাছ থেকে কত টাকা বার্ষিক নেয় টু মিট দেয়ার এক্সপেন্সেস। তো এক্সপেন্স রেশিও যত বাড়বে, দুটো কারণে বাড়তে পারে। একটা হচ্ছে যে ফান্ড মনে করে যে তাদের যে এক্সপেন্স রেশিওটা বেশি, তার কারণ হচ্ছে যে রিসার্চ ইত্যাদি ইত্যাদি এলিমেন্টগুলো অনেক 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 ভালো, অথবা ফান্ড হাউসে যারা যারা ফান্ড ম্যানেজার ইত্যাদি ইত্যাদি যে মানুষজন কাজ করে তাদের এক্সপেন্স হাই স্ট্যান্ডার্ডের মানুষ, হাই
কোয়ালিটির লোক, তার জন্য এক্সপেন্স রেশিওটা ভালো হতে পারে, কিংবা এক্সপেন্স রেশিও ভালো হতে পারে বিকজ অফ লট অফ অ্যাডভার্টাইজমেন্টস অ্যান্ড থিংস লাইক দ্যাট। আমরা তো মিউচুয়াল ফান্ডে বড় বড় অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখি, যদিও আজকের দিনে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে ব্যাপারটা অনেক খরচ কমে গেছে। থিওরিটিক্যালি 1%-এর উপর এক্সপেন্স রেশিও একটু বেশি এক্সপেন্সিভ মনে করা হয়, বাট আই ডোন্ট নেসেসারিলি এগ্রি উইথ দ্যাট। I would rather go for paying the money for a quality, মানে কোয়ালিটির জন্য আমি টাকা খরচ করতে যাবো। এক্সপেন্স রেশিওটা একটা ফান্ড হাউস চার্জ করে, সেটা খেয়াল রাখতে হবে। এছাড়াও এদের ওই মানে এক্সিট লোড বলে একটা ব্যাপার আছে, মানে যদি আমি বেচে দিই তাহলে আমাকে একটা ওই ব্রোকারেজের মতন দিতে হবে। সেটা সাধারণভাবে আজকাল 12 মাসের মধ্যে বেচতে পর একটা লোড দিতে হবে। 12 মাসে রাখার পরে যদি বেচে তাহলে কোনো লোড লাগে না। যা হোক, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ইজ অলসো গ্রোয়িং অ্যান্ড it's evolving. People are getting used to mutual fund এবং বিভিন্ন ফান্ড আছে। আমার আগের ভিডিওতে বিভিন্ন রকম যে ফান্ড আছে সেই নিয়ে আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে বেসিক্স অফ দ্য থিং। বাট আগামী দিনে ডেফিনেটলি মিউচুয়াল ফান্ড নিয়ে আরও বড় করে আলোচনা করতে আসছি মার্চ মাস থেকে। তারই এখন কি বলবো, ওই চলছে, রিহার্সাল চলছে না, রিহার্সাল না, কী যেন বলে, সিনেমা আসার আগে কী যেন বলে, ভুলে গেছি ওই ছোটো করে দেখা সিনেমাটা কী বলে তো, ট্রেলার চলছে এখন বেসিক্যালি। অনেক ফান্ড নিয়ে আলোচনা করবো, ধরে প্রত্যেকটা ফান্ড হাউসে আলোচনা করবো। এটা একটা ওভারঅল আলোচনার একটা আজকে বিষয় রাখলাম, যে ওভারঅল আলোচনাটা কী দেখা হয়। এই ফ্যাক্টশিটে আরও অনেক কিছু দেখা যায়। হ্যাঁ, অনেক কিছু দেখা যায়, যেমন এই মতিলাল মিড ক্যাপে ইন্টারন্যাশনাল কোনো এক্সপোজার নেই। আমি যে এখানে দেখি, এখানে ম্যাপ দিয়ে দেয়, সেখানে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল কোনো নেই। এখানে মার্কেট ক্যাপিটালাইজেশন ওপর, মানে লার্জ ক্যাপ না, যেটা আগের ভিডিওতে বুঝেছি, লার্জ ক্যাপ, জায়ান্ট না মিড ক্যাপ, এটার একটা আছে। এই ফান্ডে জায়ান্ট সাইজের আছে 2.81% অ্যালোকেশন, লার্জ মিড ক্যাপে আছে, লার্জ মার্কেট ক্যাপে আছে 29, যদিও ফান্ডটার নাম কিন্তু মিড ক্যাপ, বাট লার্জ ক্যাপে ওরা 29% ইনভেস্ট করেছে, আর মিড ক্যাপে করেছে 68%, ওটাই মেইন ইনভেস্টমেন্ট। স্মল ক্যাপে একদম করেনি, আর মাইক্রোতেও একদম করেনি। সুতরাং এখান থেকে একটা বোঝা যায় যে কীরকম ক্যাপিটালাইজেশন করেছে। ক্যাপিটালাইজেশনের বকলমে উত্তর হচ্ছে যে লিকুইডিটি খুব ভালো থাকবে, যখন বেচতে চাইবে ফাট করে বেচে দিতে পারবে, যখন কিনতে চাইবে ঠাক করে কিনে দিতে পারবে। ওই থেকে একটা মার্কেট ক্যাপিটালাইজেশনের মানেটা বেরোয়, যার জন্য এই ফ্যাক্টশিটে সেটা আলাদা করে দেখা যায়। এবং হয়তো দেখা গেল একটা পার্টিকুলার ফান্ডে নাম দিয়েছে এমার্জিং, ভালো কিছু একটা নাম দিল একটা, হ্যাঁ, এমার্জিং টাইগার ফান্ড। দেখা গেল স্মল ক্যাপে বিরাট পার্সেন্টেজ অ্যালোকেশন হয়ে দাঁড়িয়েছে। অবভিয়াসলি এটার একটা রিস্ক প্রোফাইলের রিস্কটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ ইট মে পারফর্ম, ইট মে নট পারফর্ম। ইফ ইট ডাজ নট পারফর্ম, তো টাকাটা বেসিক্যালি ভীষণ স্মল ক্যাপে, যেগুলো ইনলিকুইড স্টকস হতে পারে, কিংবা স্মল ক্যাপ সম্বন্ধে আমরা জানি না। অফকোর্স ইট ডাজন্ট মিন যে স্মল ক্যাপ মিড ক্যাপ হবে না, মিড ক্যাপ লার্জ ক্যাপ হবে না, সেটা হতেই পারে। যেমন কোম্পানি পরিবর্তন হবে, তেমন ক্যাপিটালাইজেশন বাড়বে কমবে। সুতরাং বাট সেখান থেকে আইডিয়া হতে পারে যে এই মুহূর্তে একটা রিস্ক এলিমেন্ট আছে। আশা করি একটা ফান্ড নিয়ে কিছু আলোচনা, কিছু কথা বোঝা গেল। আর বোঝার বিষয় তো কোনো শেষ নেই, এই পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। জাস্ট বিকজ আমি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেছি ও বুঝবে গিয়ে আমার কী দরকার, না, ওরকম ব্যাপারটা নয়। মিউচুয়াল ফান্ড নিয়ে রেগুলার স্ক্যানিং করতে লাগে। আমি জাস্ট স্ক্যানিং করার প্রসেসটা শেখাচ্ছি। আর যেহেতু মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজারি সার্ভিসেস চালু করেছি, সেরকম পড়াশোনা গত 6 মাস অনেক করে কিছু আইডিয়া আছে। তবে এখনও বাচ্চা আছি, এখনও অনেক কিছু বুঝি না। ফান্ড ম্যানেজারের সাথে কথা বললে আরও নতুন তথ্য আইডিয়া পাওয়া যাবে যে কেন ওনারা করেছেন। তবে অনেক ফান্ড ম্যানেজারের সাথে আমি কথা আগে বলেছি, এখন আজকাল হয়তো বলি না, বলার প্রয়োজন হয় না, কিংবা বলার সুযোগ পাই না। বাট ফান্ড ম্যানেজারের সাথে কথাবার্তা বললে, কোয়েশ্চেন্স করলে, আনসার করলে আরও জিনিসগুলো ক্ল্যারিফাইড হয়। আমি কাগজ পড়ে যেগুলো বুঝতে পারছি সেগুলো তুলে দেওয়ার চেষ্টা করছি। চিন্তাভাবনার বিষয়টা এবং স্টাইলটা এইভাবে হবে, সেটাই মূল বিষয়, এছাড়া কোনো বিষয় নয়। প্রত্যেকটা ফান্ড তোমাদের যেগুলো আছে সেগুলো ফ্যাক্টশিট বার করে ভালো করে দেখার চেষ্টা করো যে তুমি যেখানে ইনভেস্টেড হয়ে আছো সেটা কী,
কি করে, কিভাবে ভাবছে, ফান্ড হাউসটা কি করে, এর থেকে বেটার কোনো রকম ভাবনা চিন্তা মিড ক্যাপে আছে কি না, সেটা কোন ফান্ড হাউস, কম্পেয়ার করতে হবে দুটো, তারপরে দেখতে হবে কোন কোন শেয়ার বেচেছে, ইত্যাদি ইত্যাদি। বেশ খাটনি প্রসেস, বাট ঠিক আছে, খাটনির মধ্যে মজা আছে। টাকা রোজগার করলে তো যেমন মজা আছে, সেরকম সঠিক ফান্ড বার করাটার জন্য খুব মজা আছে। পরের এপিসোড আগামী দিনে আসছে, তখন আরও এইসব নিয়ে আলোচনা। একটা রিকোয়েস্ট আছে, আমার ইউটিউব প্রোগ্রাম অনেকেই সাবস্ক্রাইব করেছেন, আবার অনেকে করেননি, তাদের জন্য রিকোয়েস্টটা, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ফরওয়ার্ড করুন। এছাড়াও আছে টেলিগ্রাম, ফেসবুক আর ইনস্টাগ্রাম, প্লিজ লাইক করুন আর ফলো করুন। থ্যাংক ইউ।